হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ বুধবার, সকাল এখন বাজে প্রায় 9টা মতো। সকালবেলা উঠেই দেখছি আমাদের পাড়াতে কি শুরু হয়ে গেছে। মানে এই যে আমাদের বাড়ির সামনে যে আর একটা বাড়ি আছে, তারা এখানে ফেন্স লাগাচ্ছে, তাই লোকজন এসেছে, একটু কথাবার্তাও কানে আসছে, তা নাহলে তো চারিদিকে পুরো নিশ্চুপ থাকে। গতকাল রাত্রে শোবার আগে কিছু সিডস এখানে ভিজিয়ে রেখেছি। এটা দেখুন, এটা হচ্ছে পুঁইয়ের বীজ, পুঁই শাকের বীজ আনিয়ে রেখেছিলাম, সেটা ভিজিয়েছি। আর এটা হচ্ছে কলমি শাকের বীজ। এই টাইপের বীজগুলোকে না একটু ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি জার্মিনেট হয়ে যায়। দেখুন, বেশ একটা ডালের মতো দেখতে লাগছে না, সেই বিউলির ডাল ভেজার পর যেরকম লাগে। আর এটা হচ্ছে ধনেটাকে তো অবশ্যই ভিজিয়ে রাখতে হয়। যারা ধনে গাছ লাগাতে চান অবশ্যই কিন্তু ধনেকে একটা রাত আগে ভিজিয়ে রাখবেন। আর এখানে কিছু ছোট ছোট আরও সিডস আছে, যেটা লাল শাকের আমারান্থান না কি বলে জানো। তো যাই হোক, এই বীজগুলোকে ভেজাতে হয় না, এগুলো তো সর্ষের দানার থেকেও ছোট ছোট হয়, পোস্তর দানার মতো। কয়েকটা কুমড়ো বীজ আমি অনেক দিন আগে লাগিয়েছিলাম, পুঁই তারপরে টমেটো এগুলোর সাথেই লাগিয়েছিলাম, কিন্তু 2-3 সপ্তাহ হয়ে গেছে, কিছুতেই বেরোচ্ছে না। তারপরে কি করলাম, কালকে যখন ওগুলো ভেজাচ্ছিলাম ওগুলোর সাথেই ভিজিয়ে দিলাম, ভাবলাম ভিজিয়ে দিলে যদি তাড়াতাড়ি জার্মিনেট হয়ে যায়, তাই কালকে করেছি। তারপরে সকালে উঠে দেখছি একটা কুমড়ো গাছ বেরিয়েছে, দাঁড়ান দেখায়। এই যে এখানে দেখতে পাচ্ছেন কি ছোট্ট একটা বেরিয়েছে, এই যে। আর আমি এরকম করে না ওই প্লাস্টিক র্যাপগুলো হয় এরকমভাবে ঢেকে রেখে দিই, কারণ তাতে না মাটিটা বেশ ময়েস্ট থাকে আর জার্মিনেট খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো সেই কারণে কিন্তু বেরোচ্ছিলই না, আজ 3 সপ্তাহ ধরে ওয়েট করছিলাম। তারপরে কালকে গিয়ে ওগুলো সব ভেজালাম, ভিজিয়ে দেখি তাড়াতাড়ি বেরোয় কিনা। তো এবারে তো লাগাতেই হবে, অনেক দেরি হচ্ছে। বেডটা ওখানটা পরিষ্কার করতে হলো, মাটিটাকে ঠিক করতে হলো, ঘাসগুলো পরিষ্কার করার ছিল, তো এগুলোর জন্য আটকে ছিল, কিছুতেই লাগাতে পারছিলাম না। এখনও কাজ বাকি আছে, ওখানটা আমরা পেভার্স দেবো, অনেক কিছু কাজ বাকি আছে। অনেকটা ঘাস তুলে ওই জায়গাটায় আরও গাছ লাগানোর ব্যবস্থা করব। তো আপাতত বেডটা রেডি করেছি, বেডের মধ্যে গাছগুলো লাগিয়ে দিই, নইলে আর কবে শাকসবজি খাবো বলুন তো। জুনের মাঝামাঝি হয়ে গেল। তো যাই হোক, এতদিনের টেম্পারেচার একটু ঠিক হয়েছে, বৃষ্টি হচ্ছে এখানে, প্রচণ্ড গরমও পড়েছে, এই সময় লাগিয়ে দিলে ভালো মতো হয়ে যাবে। তো চলুন লাগিয়ে দিই। আর আমাদের পাশের বাড়িটা ফেন্স লাগাচ্ছে, ওইটার জন্য সকাল থেকে আমার মনটা খুব খারাপ লাগছে, কারণ আমার না ওপেন জায়গা বেশি ভালো লাগে, আর এত গ্রিনারি চারিদিকে থাকতো, দেখতে এত ভালো লাগতো। ফেন্স লাগিয়ে দিলে হোয়াইট একটা মাঝখানে দেওয়াল মানে উঠে যাবে আর কি। আর আমাদের আর ফেন্স দিতে হবে না, লেফটেরাও যদি, আমাদের লেফটে যারা থাকে তারাও যদি দিয়ে দেয়, আর এরা তো দিয়েই দিয়েছে রাইটে যারা থাকে, আর সামনেরাও দিয়ে দিয়েছে, মানে আমাদের চারিদিকেই দেওয়া হয়ে যাবে। হয়তো খুব জোর হলে একটা ডোরও হয়তো বানাতে হবে। তো আমাদের মানে এই সাইডে, আমার লেফট সাইডে দিয়ে দিলে আর আমাদের দরকার নেই, আমাদের এমনি ফেন্স হয়ে যাবে। তো যাই হোক, এখানে আসলে যাদের ডগ থাকে তারাই ম্যাক্সিমাম জন ফেন্স লাগিয়ে দেয়, ডগ যাতে খেলতে পারি, এদিক ওদিক না চলে যায়, নইলে অন্যের লটে গিয়ে পটি টটি করে আসে, অনেকে পছন্দ করে না, তো সেই জন্য। তো যাই হোক, চলুন গাছগুলো লাগিয়ে দিই, দেরি হয়ে যাচ্ছে, এসে আবার রান্না বান্না করবো। ফুলের গাছ মোটামুটি আমি মেয়ের মাঝামাঝি থেকেই লাগাতে থাকি, মেয়ের শুরু থেকেও অনেক সময় লাগিয়ে দিই যদি ওয়েদার সাপোর্ট করে, কিন্তু ওয়েদার খারাপ হলে তখন মেয়ের মাঝামাঝি হয়ে যায়। আর সবজি গাছটা মোটামুটি এই মেয়ের শেষের দিকে, মানে জুনের প্রথম দিকে লাগিয়ে দিই। এবারে না অনেকটা লেট হয়ে গেল, আসলে ওয়েদার এতটাই খারাপ যে কি বলবো, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কখনো, আবার প্রচণ্ড ঠান্ডা পড়ে যাচ্ছে কখনো, আবার গরমও হচ্ছে। তো যাই হোক, এবারে একটু মনে হচ্ছে থিতিয়েছে, কিন্তু বৃষ্টি আছে। গরম আর বৃষ্টিটা থাকলে না জার্মিনেটটা তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু যদি ঠান্ডা পড়ে যায় তখন আর জার্মিনেশন হতে চায় না। তো যাই হোক, চলুন, এখানে যে বেডটা আছে, বেডের মধ্যে প্রথমেই দেখুন আমার কাছে কিছু বাঁশের লাঠি ছিল, সেটা দিয়ে ভাগ ভাগ করে নিয়েছি। আসলে কতটা জায়গা জুড়ে কোন গাছগুলো লাগাবো, মানে কোন সিডসগুলো লাগাবো, সেটা আগে ভেবে নিয়েছি। আগে ঠিক করে নিলে তাহলে সুবিধে হয়, আর এক জায়গায় থাকবে সব গাছগুলো, মানে একদিকে থাকবে ধনেপাতা, একদিকে কলমি, একদিকে পুঁই, তাহলে সুবিধে হবে। এরপরে কি করেছি, ভাগ করে নেবার পর লাঠি দিয়ে আবার একটা করে লাইন টেনে নিচ্ছি। লাইন টেনে নিয়ে সেই লাইনের মধ্যে মধ্যে বীজগুলো দিয়ে দিচ্ছি, তারপরে অল্প অল্প করে মাটি চাপা দিয়ে দিচ্ছি।
তাহলে এক লাইনে গাছগুলো বেরোবে, দেখতে খুব সুন্দর লাগবে। ওই যেরকম ধান জমিতে ধান লাগায় এক লাইন দিয়ে সারি দিয়ে বেশ সুন্দর, সেই রকমভাবেই লাগাচ্ছি। তবে এই লাল শাকের বীজটা এত ছোট পোস্তর দানার মতো, এটাকে ওইভাবে লাগানো যাবে না, তাই এটাকে এইভাবে মাটির ওপর ছড়িয়ে দিচ্ছি। তবে তার আগে কিছুটা মাটি না আমি হাতে করে সরিয়ে রেখেছিলাম তুলে, কারণ এটাকে খুব বেশি মাটি চাপা দেওয়া যাবে না, জাস্ট অল্প একটু মাটি এর ওপর আমি ছড়িয়ে দিচ্ছি, জাস্ট বীজগুলো একটু ঢাকা হয়ে যাবে, কারণ খুব ছোট ছোট দানা বীজ তো, বেশি মাটি চাপা দিয়ে দিলে ওগুলো কিন্তু বেরোবে না ভালোভাবে, তাই হালকা করে মাটি ছড়িয়ে দিলাম। এবারে বাকি রইল পুঁই আর কুমড়ো। চলুন এটা এই পাশে লাগিয়ে দিই। এই পাশে অনেকটা জায়গা আছে, এখানে পুঁই আর কুমড়োটা লাগাবো। তবে কুমড়োটা গাছটা বেরোলে ভাবছি কুমড়ো গাছগুলোকে তুলে টবে লাগিয়ে দেবো। বড় বড় দুটো টব আছে, ওই যে আপনাদের সাথে শেয়ার করেছিলাম ব্লু কালারের দুটো বড় বড় সেই গোলক এনে দিয়েছে আমাকে, টবের মতো, মানে গামলাই বলতে পারেন। তো যাই হোক, ওইটার মধ্যে লাগিয়ে দেবো, কারণ এইখানে কুমড়ো গাছ লাগালে কুমড়ো গাছ পুরো ঢেকে দেবে সব গাছগুলোকে। এবারে হালকা করে জল দিয়ে দিচ্ছি উপর থেকে, খুব বেশি না, জাস্ট অল্প একটু। আজকে বাইরে আসতে বেশ গরম লাগছে। আমি ফুল স্লিভ পরে এসেছি ঠিকই, কিন্তু ভালো গরম আছে। আর এরকম গরম অবস্থায় যদি বৃষ্টিও হয় তাহলে খুব ভালো, বীজগুলো থেকে খুব তাড়াতাড়ি গাছ বেরিয়ে যাবে। তো চলুন, গাছগুলো লাগানো হয়ে গেছে, এবারে ভেতরে যাই, কিছু হাতের টুকটাক কাজ আছে সেগুলো আগে সেরে নিই। আসলে সকালবেলা উঠেই না এই কাজগুলো করে নিই, তা না হলে এমন চড়া রোদ উঠে যায়, ওই রোদে আর দাঁড়ানো যায় না। আর এখানে জানি না কেন, আমি দেশে এত রোদে ঘুরতাম, কখনো ছাতা চট করে নিতাম না, তাও কিন্তু এত সানবার্ন হতো না। কিন্তু এখানে না মারাত্মক সানবার্ন হয়ে যায়, ভীষণ বাজে লাগে। মানে যেটুকু জায়গা আপনার রোদ পড়বে হাতে বা আপনার স্কিনে, যে জায়গায়, সাথে সাথে সেই জায়গাটা একদম কালো হয়ে যায়। সেই জন্য আমি সকালবেলা উঠেই সানস্ক্রিন মেখে নিই এখন, যে যখন থেকে গ্রীষ্মকাল পড়েছে আর বাইরে যাই। তো যাই হোক, তাই তাড়াতাড়ি বাগানের কাজ ছেড়ে চলে এলাম। এবারে আবার যদি বাগানের কাজ করতে হয়, একদম সেই বিকেলে করব, যখন রোদ পড়ে যাবে, মানে সূর্য ডুবে যাবে তখন। ব্লগের শুরুতেই আপনাদের জানিয়েছিলাম যে আজকে হচ্ছে বুধবার, আর আজকে গোলক মেক্সিকো থেকে ফিরবে, বেশ কিছুদিন নেই ও বাড়িতে। আজকে সকালে উঠেই তাই ভেবেছিলাম একটু ভালো মন্দ কিছু রান্না করব। ভালো মন্দ বলতে অনেক কিছু পদ না, একটাই রান্না করব যেটা ওর পছন্দের, সেটা হচ্ছে মাটন। তো মাটনটা আজকে করব একদম আমাদের ঘরোয়া স্টাইলে, যেরকম মারা করতো ছোটোবেলায়। ওই আলু পেঁপে দিয়ে একটা টলটলে ঝোল, বেশ ভালো লাগে। কিন্তু আমার মনে হয় মাটনের মধ্যে অতিরিক্ত মশলা দিয়ে মাটন যদি না করে একটু পাতলা ঝোল করা হয়, তাতে কিন্তু মাটনের টেস্টটা অনেক বেশি ভালো পাওয়া যায়। তবে হ্যাঁ, অনেক রকমেরই রান্না হয় যেগুলো খেতে ভালো লাগে মাঝে মধ্যে, তবে এই রকম গরমকালে একটুখানি পাতলা টলটলে ঝোলই দেখেছি, মানে হালকা করে যে ঝোলটা হয় সেটা বেশ ভালো লাগে। তাই এখানে দেখুন কিছু পেঁপে কেটে নিলাম, আর আলুও কেটে নিয়েছি বড় বড় করে। পেঁপে আলু দিয়ে মাটনের ঝোল ছোটবেলায় মনে আছে মা খুব করতো। আমাদের এমনি মাটনটা খুব কম হতো, কিন্তু যখনই হতো তখন তো ছোট ছিলাম, খুব রিচ খেতে পারতাম না, তাই এরকম আলু আর পেঁপে দিয়ে বেশ পাতলা পাতলা একটা ঝোল করতো। মাটনটা গতকাল রাত্রে ম্যারিনেট করে রেখেছিলাম, দই, নুন, হলুদ, তেল, একটু লঙ্কা গুঁড়ো আর অল্প একটু পেঁপেকে বেটে এর মধ্যে মাখিয়ে রেখেছিলাম। আজকে আর প্রেশার কুকারে দেব না, একটু পেঁপে মাখিয়ে রেখেছি। পেঁপে মাখিয়ে রাখলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় মাংসটা। আর সকালবেলায় ওই পেঁয়াজ দিয়ে দিলাম, আদা রসুন দিয়ে দিলাম, এখানে একটু জিরে গুঁড়ো দিয়েছি, একটু লঙ্কা গুঁড়ো আর হলুদ তো মাখিয়ে রেখেছিলাম, সব দিয়ে এবারে ভালো করে এটাকে চটকে চটকে মেখে নেব। একটু গরম মশলাও দিয়েছি, সেটা বলতে ভুলে গেছিলাম। আর এইভাবে আমি চটকে মেখে নিই, কেন জানেন, খুব ভালো হয়। এভাবে পেঁয়াজটা বেশ নরম হয়ে যায়, মাংসটা বেশ একদম একটা মাখা মাখা হয়, আর পেঁয়াজটাও খুব তাড়াতাড়ি গলে যায়। তা না হলে এখানের পেঁয়াজগুলো না একদম গলতে চায় না। সেই জন্য আগে থেকে একটুখানি সব কিছুর মধ্যে যদি পেঁয়াজটাকে বেশ ভালো করে নুন টুন সব মশলার সাথে চটকে নেওয়া যায়, তাতে পেঁয়াজটা আগে থেকেই অনেকটা নরম হয়ে যায়। চলুন এবার কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গেছে, আর আগে আলু আর পেঁপেগুলোকে ভেজে তুলে নেব। বাড়িতে চিকেন বানালে চিকেনের মধ্যে যে সবসময় আলু দিই তা নয়, কিন্তু মাটন হলে আলু মাস্ট। মাটনে আলু না হলে একদম ভালো লাগে না, মাটনই বলুন আর বিরিয়ানিই বলুন, এই দুটোর মধ্যে আলু না দিলে যেন কোনো টেস্টই পায় না। আলু আর পেঁপেগুলোকে ভেজে তুলে নিলাম, তারপরে ওই তেলের মধ্যে আরও খানিকটা তেল অ্যাড করে দিয়েছি। এবারে কিছু গরম মশলা দিচ্ছি, ওই দারচিনি, এলাচ, লবঙ্গ, ছোটো এলাচ বড় এলাচ দুটোই দিয়েছি, আর তেজপাতা, শুকনো লঙ্কা
দিয়ে ভালো করে ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে অল্প একটু চিনি অ্যাড করে দিলাম। চিনিটা দিলে বেশ সুন্দর একটা রং আসে মাংসের মধ্যে। তারপরেই দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা মাটনটা। এবারে ব্যাস আর কি, আস্তে আস্তে কষাতে থাকো। অনেক সময় আবার এটাও করি, পেঁয়াজটাকে ভালো করে তেলে ভেজেও করতে থাকি, তাতেও কিন্তু খারাপ হয় না। তবে এইভাবে মাটন রান্না দেখেছি সব কিছু একসাথে ভালো করে মিক্স করে কড়াতে দিয়ে আস্তে আস্তে কষিয়ে কষিয়ে করলে, মানে দম দিয়ে এইভাবে কষিয়ে কষিয়ে করলেও কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক, আর কি জল বেরিয়েছে দেখুন, কিছুক্ষণের মধ্যেই দেখছি মাংসটা বেশ সেদ্ধ হয়ে গেছে। ওই যে পেঁপে মাখিয়ে রেখেছিলাম, এই মুহূর্তে এখানে অ্যাড করে দিলাম বাকি যে পেঁপে, বড় বড় যে পেঁপেগুলো ভেজে রেখেছিলাম আর আলুর পিসগুলো। ব্যাস, এবারে সব মিলিয়ে ভালো করে এবার কষাতে থাকবো। মাংসটা কি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেল, দিয়েছিলাম পেঁপে দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, সেই জন্য এত তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে যে কি বলবো। আলুগুলো তো পরে দিলাম অনেকটা, আলুগুলো এখন সেদ্ধ হবে, হোক আর একটু। পেঁপে দিলে ভীষণ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, খেতেও বেশ ভালো লাগে। মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, আলুগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে, তবে পেঁপেগুলো আরেকটু সেদ্ধ হবে। আমি কি করি, মাংসটা যখন ভালো করে কষানোর থাকে, আলুগুলো সেদ্ধ হয়ে যায়, আলুগুলোকে তুলে নিই, কারণ মাংসের মধ্যে আলু ঘেঁটে গেলে মাংসের পুরো টেস্ট নষ্ট হয়ে যায়। এখানে দেখুন আলুগুলো তাই তুলে নিয়েছি। আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য। কাঁচা লঙ্কাটা শেষে দিই, বেশ সুন্দর একটা গন্ধ আসে কাঁচা লঙ্কা। এবারে আরেকটু ভালো করে কষিয়ে এর মধ্যে দিয়ে দেবো বেশ অনেকটা গরম জল। এখনও মাংসটা আর একটু সেদ্ধ হবে, অনেকটাই হয়ে গেছে। কিছু কিছু পিস তো একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে, আর কিছু কিছু এখন একটু সেদ্ধ হবে, তাই জল দিয়ে একটু ফুটুক, তারপরে এটা রেডি হয়ে যাবে। মাংসটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, যেই আলুগুলো তুলে রেখেছিলাম সেগুলো একটু ঝোলের মধ্যে দিয়ে দিলাম। একটু ঝোল ঢুকলে ভালো লাগবে, আর বেশি নাড়াঘাটা করবো না, তাহলে আলুটা ঘেটে যাবে। জাস্ট ঝোলের মধ্যে দিয়ে দিলাম, একটু ফুটিয়ে এটাকে নামিয়ে নেব। ব্যাস, এখানে আলু আর পেঁপে দিয়ে মাটনের পাতলা পাতলা ঝোল একদম রেডি। ভাতও করে নিয়েছি মাঝখানে, চলুন এবার সার্ভ করে দিই। বাবু এগুলো নিয়ে চল, ম্যাট পাত আর এটা তোর, এটা আমার, এগুলো রাখ ওখানে গিয়ে। ভাতটাও গরম আর মাংসটাও গরম, এত গরম, আবার গরমকাল, এই এত গরমে গরম গরম খাওয়া যায় না। শুনতেই ভালো লাগে গরম গরম মাটনের ঝোল, গরম গরম ভাত, কিন্তু খাবার সময় এত গরম লাগে কি বলবো। গুগলু তো হাতই দিতে পারছে না, তাই এখানে একটা চামচ দিয়ে ওকে ভালো করে আলু পেঁপেটাকে মেখে দিলাম, ঝোলটাকেও ভাতের মধ্যে ঢেলে দিলাম, দিয়ে একটুখানি মেলে রাখলাম, বললাম ঠান্ডা হোক তারপরে খাবি দাঁড়া। আর এখানে আমিও বসে গেছি, চলুন। ভালোই হয়েছিল, হালকা করে বেশ পাতলা মাটনের ঝোল। তবে পেঁপেটা যখন ম্যারিনেট করেছিলাম, ম্যারিনেটের সময় পেঁপেটা একটু বেশি হয়ে গেছিলো। আপনারা এরকম মাংস নিলে এতটা পরিমাণ, মানে ধরুন হাফ কেজির যদি মাংস নেন, তাহলে সেখানে জাস্ট 1 চামচ পেঁপে বাটা দিলেই হবে। আমি একটু বেশিই দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া হয়ে গেছে। গতকাল রাত্রে এখানে দই বসিয়েছিলাম, দই এখানে আমি ওভেনে বসাই। ঘরের মধ্যেও এত ঠান্ডা থাকে, কিছুতেই দই বসতে চায় না। আর তাছাড়া এসি চলতে থাকে, এসিতে তো ঘর আরও ঠান্ডা হয়ে যায়, তার জন্য আর একদমই দই বসে না। সেই জন্য এই পন্থাই আমাকে নিতে হয়। ওভেনটাকে 170 ডিগ্রি ফারেনহাইটে প্রিহিট করে নিই, তারপরে ওই দুধের মধ্যে একটু সাজা দিয়ে বসিয়ে দিই। সেটাকে মোটামুটি 20-22 ঘন্টা আমি রেখে দিই ওভেনের মধ্যে, তারপরে জমে যায়। অবশ্য একটু দই বেশি থাকতে থাকতেই আবার কিছুটা বসাতে হয়, যেহেতু অনেকটা টাইম লাগে দইটা বসতে, প্রায় 22 ঘন্টা মতো তো লাগেই দইটা বসতে। তা কিন্তু দইটা দেখলেন খুব সুন্দর হয়েছে। তো যাই হোক, ঘরে পাতা দই আর কেনার দইয়ের মধ্যে কিছু তো পার্থক্য হয়, খেতে ভীষণ ভালো লাগে ঘরে বসা দইটা। আর মাটন খাবার পর আমি সাধারণত দই খাই, কিন্তু আজকে মনে হলো একটু আচার খাই, বাড়িতে আচার বানিয়েছিলাম, সেই আচারটা। গুড মর্নিং, আজ হচ্ছে রবিবার। বুধবার থেকে সোজা লাফিয়ে রবিবারে চলে এসেছি, মানে প্রায় 3টে দিন পর আবার ব্লগটা কন্টিনিউ করছি। একটু মাঝখানে ব্যস্ত হয়ে পড়েছিলাম, সেই জন্য আর করতে পারিনি, তাই আবার আজ থেকে ভাবলাম একটু করি। চলুন, সকালবেলায় উঠেই স্নান করে যেটা কাজ আপনারা তো জানেনই, পুজো করা, সেটাই করব। তো তার আগে জানলার পর্দা টর্দাগুলো একটু সরাচ্ছি। তবে আজ জানেন প্রচণ্ড গরম, আর এই দেখুন কত ফুল পেয়েছি আজ। আর এত গরমে রোদে বেশ সুন্দর ফুল ফুটছে, এক সাজি ফুল পেয়েছি।
কতদিন পর ফুল দিয়ে সিংহাসনটাকে সাজিয়ে পুজো করব, কি ভালো লাগে। পুরো উইন্টার এরকম ফাঁকা ফাঁকা পুজো করি। মাঝে মধ্যে আনি ঠিকই ফুল, কিন্তু সেই ফুলগুলো বেশি দিন থাকে না। হঠাৎ করে আজ প্রচণ্ড গরম। আজ আগামীকাল দুদিনই ভীষণ গরম থাকবে। বাইরে প্রায় 34 ডিগ্রি সেলসিয়াস আছে। মনে হচ্ছে যেন লু বইছে। ভেতরে এসির মধ্যে ছিলাম, বুঝতে পারিনি যেই বাইরে ফুল তুলতে বেরিয়েছি একটা পুরো হলকা লাগলো। এতটা গরম পড়ে গেছে ভাবতে পারছি না। তাই পর্দাগুলো টেনে দিয়েছিলাম, কিন্তু একটু পরেই পর্দাগুলোকে আবার ঠিকঠাক করে সরিয়ে দিতে হবে যাতে রোদটা না আসতে পারে। তা না হলে সারা দিন হু হু করে এসি চলতেই থাকবে। আবার যখন মাসের শেষে বিলটা আসবে তখন মাথায় বজ্রপাত হবে। তো যাই হোক, একটুখানি জানলা দরজাগুলো বন্ধ রাখলে বাইরের হিটটা কম আসবে। গরমে থাকার অভ্যাস নেই তো, সারাক্ষণ তো বরফের মধ্যে থাকি, ঠান্ডা ওয়েদার, আর হঠাৎ করে এরকম গরম পড়লে না কীরকম একটা অস্থির অস্থির লাগে। আর সারাক্ষণ এসি চলছেই চলছে। তো যাই হোক, পুজো টুজো হয়ে গেছে, চলুন আগে চাটা খাই। চা খেয়ে তারপরে বাকি কাজ করব। শনিবার রবি যে কোনো একটা দিনে একটু লুচি বানাই, ভালো লাগে। আর গোলক বুধবার এসেছে, মাটন করেছিলাম, তারপর থেকে হালকাই খেয়েছি। তো ভাবলাম আজকে একটু লুচি করা যাক। যদিও আজকে গরম, কিন্তু তাও মনে হলো একটু লুচি খাই। আর ওই ব্রেড অমলেট আর ভালো লাগছে না খেতে। তো এখানে তাই চাটা হতে হতে ময়দাটা মেখে নিচ্ছি। ময়দাটা একটুখানি বেশ মাখা থাকলে না লুচিগুলো খুব সুন্দর ফোলে। কাল থেকে আবার একটু হালকা খাবার চেষ্টা করব, শুধু একটু ফলমূলই খাবো, কারণ এত গরম পড়ে গেছে ভাবতে পারিনি। ভেতরে এসির মধ্যে থাকি তো, কখন হঠাৎ করে বাইরে এত গরম বেড়ে যায় একদমই বুঝতে পারি না। আজ রবিবার হলেও অনেক কাজ আছে ঘরের। সাধারণত শনি রবি একটু রিল্যাক্স করি, কিন্তু আর রিল্যাক্স করার টাইম নেই। হাতে মাত্র আর 3টে দিন। বৃহস্পতিবারই আমরা বেরোবো বেড়াতে। আমরা এখানে পাড়ার 3 বন্ধু মিলে, মানে 3 বন্ধুর পরিবার মিলে আমরা বেড়াতে যাব। ভীষণ মজা হচ্ছে জানেন। প্রত্যেকবারই তো একা একা যাই, একাই আমরা, কিন্তু এবারে সবার সাথে যাব বলে একটা মনের মধ্যে ভীষণ আনন্দ। তাই একটু গোছাগাছি করতে হবে। আর বেশ কিছুদিন, প্রায় 10 দিনের মতো। তো জামা কাপড় সব কিছু ভালো মতো গুছিয়ে নিয়ে যেতে হবে। সেগুলোই আজ থেকে সব মানে রেডি করব আর কি। সবার আগে তো জামা কাপড় কাচা, ধোয়া, আয়রন করা, এগুলো তো আছেই জানেন গোছানোর আগে। তো সেগুলোই শুরু করব। তো চলুন তার আগে বসে একটু চাটা আগে খেয়ে নিই। বেশিক্ষণ বাইরে বসা যাবে না জানেন, প্রচণ্ড গরম লাগছে। আর দেখুন কীরকম রোদ পড়ছে এই দিকটাতেও, আর পারা যাচ্ছে না। ভাবলাম একটু ফুরফুরে হাওয়ায় বসবো, হাওয়াটাও প্রচণ্ড গরম। যাই হোক চলুন ভেতরে যাই, গাছগুলো না শুকিয়ে যায় এই মানে গরমে। চাটা পুরো শেষ করতে পারলাম না বাইরে বসে, বাধ্য হয়ে উঠে আসতে হলো। আসলে ওই অভ্যাস না, সকালবেলায় চা নিয়ে পুরো বাগানে চলে যাওয়া, মানে ফুলগুলোর কাছে বসে একটু চা খাওয়া, সেই অভ্যাসবশতই চলে গেছিলাম। ভুলে গেছিলাম যে বাইরে এতটা গরম। তো যাই হোক চলে এসেছি ভেতরে। আর বেশি দেরি করিনি, ভাবলাম তাড়াতাড়ি রান্নার কাজটা করে নিই, তারপরে গোছাগাছিটা একটু শুরু করি। এখানে একটুখানি লুচি আর আলুর চচ্চড়ি করব। আলুর চচ্চড়ি ওই পাতলা করে একটুখানি ঝোল ঝোল মতো। আর এখানে প্রথমেই তেলে একটু কালো জিরে দিয়ে দিলাম, তার মধ্যে একটু আদা কুচি দিয়ে আলুগুলো দিয়ে ভালো করে ভেজে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে একটু নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম, দিয়ে জল দিয়ে দিলাম। ব্যাস, আলু চচ্চড়ি পাতলা পাতলা রেডি। আগের দিন করেছিলাম আলুর দম আর লুচি, আজকে করলাম আলু চচ্চড়ি। ওই আলুর তরকারি হয় একটু এদিক ওদিক করে, মানে কখনো আলুর দম, আলু চচ্চড়ি বা অন্য আলুর আরও অন্য কোনো পদ। তো যাই হোক, এখানে এবার লুচিগুলো বেলে নিচ্ছি একে একে। অন্যদিন গোলক হেল্প করে, আজকে গোলকেরও অনেক কাজ আছে, তাই আজকে আমাকেই একা বেলতে হবে, একা ভাজতে হবে। যতক্ষণ না ফ্লাইটে চাপবো তার আগে অবধি আমার টেনশন হতে থাকে। জানি না এটা আমার কেন হয়। কোথাও যাওয়ার যদি হয়, ব্যাস তার আগে থেকে 1 সপ্তাহ আগে থেকে আমার টেনশন যে শুরু হয়ে যায়। ফ্লাইটে বসা অবধি আমার শান্তি নেই। এখন যে কী টেনশন হচ্ছে, মনে হচ্ছে কখন সমস্ত কিছু গুছিয়ে রাখা হবে। ঠিক এরকম টেনশন হয় যখন আমরা দেশে যাই। এতক্ষণের ফ্লাইট জার্নি থাকে, তো কোন জিনিস নিলাম না নিলাম, কি অসুবিধা হবে না হবে, এই সব ভেবে এত চিন্তা করতে থাকি যে কি বলবো। তো যাই হোক চলুন,
আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন এখানে সমস্ত লুচি ভাজা হয়ে গেছে আর প্রত্যেকটা লুচি কি সুন্দর ফুলেছে। এবারে বসে গরম গরম লুচি আর আলুর তরকারি খাই। যদিও আজকে গরম ওয়েদার, কোনোটাই ভালো মতো এনজয় করতে পারছি না, না গরম চা না গরম এরকম লুচি আলুর তরকারি। তো যাই হোক, চলুন খেয়ে নিই, খেয়ে এবার বাকি কাজে লাগবো। আর পারলাম না জানেন, তাড়াতাড়ি খেয়ে আগে জানলার পর্দা টর্দাগুলো টানতে এসেছি। এত হিট আসছে না বাইরে থেকে, এসিটা সেই যে রাত থেকে চলতেই থাকছে, বন্ধ আর হচ্ছে না। তো তার জন্য ভাবলাম একটু পর্দাগুলো টেনে দিই। বেশ রোদ উঠে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, তো একটুখানি টর্দাগুলো টেনে রাখলে দেখবেন বাইরের হিটটা কম আসে। আর আমার সমস্ত জানলার পর্দা শেয়ার কার্টেন তো আছেই, সাথে যে সলিডগুলো আছে সেগুলোর মধ্যেও কিন্তু ডবল লেয়ার আছে, মানে যে ব্ল্যাক আউট কার্টেন হয় সেগুলো, তার মধ্যে দুটো লেয়ার থাকে, দুটো লেয়ার করা আছে, তার জন্য হিটটা একটু কমই আসে। 3 দিন ধরে জামা কাপড় কেচে কেচে জমিয়ে রেখেছি, এখন এই জামা কাপড়ের পাহাড় আমাকে ফোল্ড করতে বসতে হবে। তো যাই হোক, চলুন টিভি দেখতে দেখতেই করে নেব। আর কিছু জামা কাপড় যেগুলো ড্রায়ারে দিইনি সেগুলো এরকম ড্রায়ার যে র্যাক হয় সেটার মধ্যেই এখানে শুকোতে দিয়েছিলাম। যেগুলো মনে হয় যে ড্রায়ারে দিলে নষ্ট হয়ে যাবে সেগুলো আমি দিই না। একজন বন্ধু আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন যে কেন তাদের জামা কাপড় নষ্ট হয়ে যাচ্ছে। ওয়াশারটাও তো ডেলিকেট যেটা আছে সেটাতে দিতে পারেন, সেখানে হয়তো নষ্ট হবে না, কিন্তু যদি ড্রায়ারে না দিতে চান তাহলে এরকম ড্রাইং র্যাকেও কিন্তু শুকোতে পারেন, তাতে কিন্তু জামা কাপড় বেশ ভালোই থাকে। কিছু কিছু জামা কাপড় দেখেছি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেগুলো আমি আর অত হিটে ড্রায়ারে দিই না। তো যাই হোক, চলুন ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করি। আপনাদের ব্লগটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। যারা নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে। আজকের মতো বাই বাই।